কম্পিটিটিভ এক্সামে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে বরফের মধ্যে নন ফাইনাইট বরফটা। এটা থেকে মিনিমাম এমন কোনো পরীক্ষা নাই, বিসিএস, ব্যাংক, যে কোনো জায়গায় এখান থেকে 2-3টা কোশ্চেন করে মাস্ট, জিরান পার্টিসিপল থেকে বিশেষ করে। তাছাড়া প্রশ্ন করে বিদায় 2-3টা কোশ্চেনের জন্য যে নন ফাইনাইট বরফ পড়া হবে সেটাও কিন্তু না। ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য, সেন্টেন্স বিল্ড আপের জন্য, যে ফ্রেজ গঠনের জন্য, ফ্রেজ থেকে ক্লজ গঠনের জন্য, রূপান্তরের জন্য নন ফাইনাইট বরফটা প্রয়োজন আছে। আচ্ছা, আমরা নন ফাইনাইট বরফটা খুব কৌশলে জানবো। একদম এই ক্লাসটা করলে আশা করি আর কোনো সমস্যা হবে না। আমরা একদম পরিচয় থেকে একটু ইন্ট্রোডাকশান থেকে শুরু করি। আমরা দেখেছি সচরাচর নন ফাইনাইট বরফটাকে 3 ভাগে বিভক্ত করা হয়। শুরু থেকে জানবো, তাহলে একটা বিষয় আমাদের ক্লিয়ার হবে। শুধু মেইন পার্টটা জানবো না, জেরান, পার্টিসিপল, এরপর হচ্ছে ইনফিনিটিভ। এই 3টাই হচ্ছে তো নন ফাইনাইট বরফ। অর্থাৎ ফাইনাইটের বিপরীত। একটা বাক্যের মধ্যে ফাইনাইট বরফটা হচ্ছে তো অপরিহার্য, একটা ক্লজ বা একটা সেন্টেন্সে, কিন্তু নন ফাইনাইট বরফটা অপরিহার্য না। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। আর আরেকটা কথা হচ্ছে যে ফাইনাইট বরফ বাস্তবেই বরফের কাজ করে। এই যে 3টা প্রকার, জেরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, এটা নামে বরফ কিন্তু কাজে বরফ না। এটা কোনোটা নাউনের কাজ করে, কোনোটা অ্যাডজেক্টিভের কাজ করে, কোনোটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করে। আপনি যা শুরু থেকে শুনতে থাকেন আপনার। এই জন্য নামে বরফ, কাজে কিন্তু বরফ না, তাই এগুলাকে বলা হয় নন ফাইনাইট বরফ। এটা আমরা হাতে কলমে একদম স্ট্রাকচার সহ প্রমাণ করব। পার্টিসিপলকে 3 ভাগে বিভক্ত করা হয় সচরাচর। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এরপর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তারপর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এই 3 প্রকার। ইনফিনিটিভেরও ক্লাসিফিকেশন আছে, তবে ইনফিনিটিভের ক্লাসিফিকেশনের উপর কোনো ইনফ্যাক্ট পড়ো না। তারপরে একটু আমরা দেখাই ইনফিনিটিভকে 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে যে সিম্পল ইনফিনিটিভ, সিম্পল ইনফিনিটিভ। আমার একটা অভ্যাস হচ্ছে শর্টকাট কোনো পদ্ধতি না। শর্টকাটে পড়া পড়ে সহজে জব পাওয়া যায় না, গ্রামার শেখা হয় না, ইংলিশ শেখা হয় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। প্রত্যেকটা কিছুর, প্রত্যেকটা গ্রামার টপিকের, প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা রাখতে হবে, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। এই জন্য আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করি। তারপরে হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ। এগুলোই হচ্ছে যে নন ফাইনাইট ভার্বের 3 প্রকার। 3 প্রকার থেকে আবার পোশাকে বের হয়েছে। আমরা খুব একদম কৌশলে আস্তে আস্তে প্রাথমিকভাবে এটার প্রত্যেকটার স্ট্রাকচারটা জানবো, অ্যাডভান্সের দিকে যাব পরে। জি, আমার হচ্ছে কিছু নোট করা আছে হচ্ছে আগের, আপনাকে ওটা একটু আমি দেখাবো, এটা ঠিক আছে নাকি একটু দেখবেন? ঠিক আছে। আচ্ছা, ওটা দেখবো, ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, এটা একটু দেখেন, ঠিক আছে, সমস্যা নাই। যেমন আমরা আস্তে আস্তে বেসিক থেকে কিন্তু অ্যাডভান্সের দিকে যাব। প্রথমে আমরা প্রত্যেকটার স্ট্রাকচারটা জানব। জেরান মানে কি? জেরান মানে হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি। একটা কথা মনে রাখতে হবে, ভার্বের কিন্তু অনেকগুলা ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম আছে, বেস ফর্মও আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যেমন আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে পার্থক্যটা কী। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম ডিফারেন্ট হচ্ছে। যেমন আমি যদি বলি লার্ন,
আমি যদি এবার বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো তখন লাউন্ডস, অর্থাৎ যেটার পরে এস বাই এস থাকবে সেটা প্রেজেন্ট ফর্ম, যেটার মধ্যে এস বাই এস থাকবে না সেটা হচ্ছে যে বেস ফর্ম। বার প্লাস আইএনজি বললে সরাসরি কিন্তু এটা কমন হয়ে যায় কথাটা, স্পেসিফিক বলতে হবে, অর্থাৎ বারবের বেস ফর্ম প্লাস আইএনজি, অর্থাৎ এটাকে এভাবে বলা যাবে বারব জিরো প্লাস আইএনজি, এটাকে জিরো ফর্ম ধরবেন বেস ফর্মটাকে। আচ্ছা যা হোক, বারবের বেস ফর্ম প্লাস আইএনজি মানে জেরান। ঠিক অনুরূপভাবে আগে আমরা প্রত্যেকটার স্ট্রাকচারটা জানবো। প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে যে বারবের বেস ফর্ম প্লাস আইএনজি, বারবের বেস ফর্ম, আমি জিরো লিখতেছি, বারব জিরো মানে বারব প্লাস আইএনজি, বেস ফর্ম প্লাস আইএনজি। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নটাই করেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জেরান এবং প্রেজেন্ট পার্টিসিপল থেকে কম্পিটিটিভ এক্সামে এখানেও বার প্লাস আইএনজি, এখানেও কিন্তু বার প্লাস আইএনজি, দুটোটা তো সেম। কখন জেরান বলবো, কখন প্রেজেন্ট পার্টিসিপল করবো, এটা আমরা আস্তে ধীরে পরবর্তীতে জানবো। আগে আমরা স্ট্রাকচারগুলো লিখি। ফার্স্ট পার্টিসিপল মানে কি, এটা নামের সাথে তো নাম যেরকম সেরকম। ফার্স্ট পার্টিসিপল ফর্মকে হচ্ছে আমরা কি বলি, ফিফি ফর্ম বলি সংক্ষেপে, অর্থাৎ বারবের ফিফি ফর্ম হলে সেটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলা হয়। তাহলে স্ট্রাকচারগুলো অ্যাডভান্সের দিকে যাওয়ার আগে বেসিক্যালি মনে রাখবেন যে জিরান মানে কি বার প্লাস আইএনজি, জিরান যেরকম প্রেজেন্ট পার্টিসিপল সেরকম। তাহলে জিরান আর প্রেজেন্ট পার্টিসিপল সেম স্ট্রাকচারের দিক দিয়ে। ফার্স্ট পার্টিসিপল কীভাবে মনে রাখবো, এটার নাম যেরকম স্ট্রাকচারও কিন্তু সেরকম। ফার্স্ট পার্টিসিপল বারবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক পারফেক্ট পার্টিসিপলও 2 নম্বরটার মতো। এখানে যেমন বারবের ফিফি ফর্ম ফার্স্ট পার্টিসিপলও, এখানেও হচ্ছে যে বারবের ফিফি ফর্ম, শুধু ডিফারেন্টটা হচ্ছে কি জানো, এখানে একটা হেবিন যুক্ত হবে, হেবিন প্লাস বারবের ফিফি ফর্ম। তাহলে আমরা একটু যেমন দেখি, এই যে এখানে দেখিয়েছি, আমি যদি বলি লার্ন, এই লার্নটা হচ্ছে এখন বেস ফর্ম। তাহলে আমি যদি আইএনজি যুক্ত করি যেমন লার্নিং, এটা কি হয়ে গেল, এটা জেরান বা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। আবার যখন এটাকে ফিফি ফর্ম করব যেমন লার্নড, তাহলে এটা ফার্স্ট পার্টিসিপল হয়ে গেল। আবার এটার আগে যখন আমি হেবিন যুক্ত করবে, হেবিন প্লাস ফিফি ফর্ম, তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্মের আগে এক্সট্রা হেবিন যুক্ত করলে সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। এরপরে ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে যে জাস্ট 2 প্লাস মূল বারবের বেস ফর্ম, বারবের জিরো ফর্ম, এটা মানে ইনফিনিটিভ। তাহলে এখন আমি লার্নটাকে যদি ইনফিনিটিভে রূপান্তর করতে চাই, টু লার্ন, এই যে ইনফিনিটিভ হয়ে গেল। 2 এর পরে কোনো আইএনজি হবে না, 2 এর পরে কোনো প্রেজেন্ট ফর্ম এস বাই এস হবে না, 2 এর পরে কোনো ফার্স্ট ফর্ম হবে না, 2 এর পরে কোনো এই ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে না, অর্থাৎ 2 প্লাস মূল বারবের বেস ফর্ম থাকায় মান ইনফিনিটিভ। আবার এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, এখন আমি যদি বলি এখানে যেমন এখানে লিখেছি টু স্কুল, 2 এর পরে কিন্তু নাউন আছে, তাই বলে এটা ইনফিনিটিভ হবে না। 2 এর পরে যে কোনো পার্টস অফ স্পিচ থাকলে ভার্ব ছাড়া সেটা ইনফিনিটিভ হবে না, 2 থাকা মানে ইনফিনিটিভ নয়, অর্থাৎ 2 এর পরে ভার্বের বেস ফর্ম থাকতে হবে। আপাতত আমরা জাস্ট স্ট্রাকচারটা শিখেছি, এতটুকু কিন্তু নন ফাইনাইট ভার্বের মধ্যে এগুলো বোঝার জন্য কিন্তু যথেষ্ট নয়। নাম্বার 1, বার প্লাস আইএনজি যুক্ত করে এখন দেখবো যে আমরা ফাংশানগুলা, প্রত্যেকটা ফাংশান দেখব। বার প্লাস আইএনজি যুক্ত করে যখন নাউনের কাজ করবে তখন জেরান্ড, একটা একটা দেখেন। তাহলে এখন যদি আপনাকে যদি বলা হয় জেরান কি, বার প্লাস আইএনজি, এতটুকু বললে হবে না। জেরান মানে কি, বার প্লাস আইএনজি নাউনের কাজ করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখন এটাকে জেরান বলতে পারবেন। ঠিক অনুরূপভাবে 3টা পার্টিসিপল, প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, প্রত্যেকটা পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বার প্লাস আইএনজি যুক্ত করে যদি অ্যাডজেক্টিভের কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল, এটাও অ্যাডজেক্টিভ। বারবের ফিফি ফর্ম হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন ফার্স্ট পার্টিসিপল। হেভিং প্লাস ফিফি ফর্ম হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এটা পারফেক্ট পার্টিসিপল।
এখন খুব সিম্পল বিষয়, এখনও আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি না, একদম বিগিনিং লেভেল থেকে যাচ্ছি। এখন নিজেই একটা পার্থক্য করতে পারেন, সেটা কি? যেমন আমরা তো এগুলো একদম এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। এই যে জেরান এবং পার্টিসিপলের সূক্ষ্ম পার্থক্যটা যদি করি, এখান থেকে প্রেজেন্ট পার্টিসিপলের সূক্ষ্ম পার্থক্যটা করি, যে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে জেরান প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, এটাও ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, এটাও হচ্ছে যে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। কিন্তু ডিফারেন্টটা কি? এটা নাউনের কাজ করে, এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে পরীক্ষায় যদি দেওয়া হয় এটা কি জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, তুমি আইএনজি দেখে মাত্র যে জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু স্ট্রাকচার সেম, তাহলে সেহেতু মেইনলি পার্টস অফ স্পিচের ফাংশনের উপর ডিপেন্ড করবে। ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে যদি নাউনের কাজ করে জেরান, ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। এগুলো একদম প্র্যাকটিক্যালি আমরা দেখব। যেমন একটা সিম্পলি একটা এক্সাম্পল দেখাই, আর অ্যাডভান্সের দিকে আস্তে ধীরে যাব। সাপোজ মনে করো আমি যদি বলি এই যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা একটা এক্সাম্পল। আবার যদি বলি আর একটা সেন্টেন্স লিখি, ডো নট ডিস্টার্ব স্লিপিং বেগার, ঘুমন্ত ভিক্ষুককে ডিস্টার্ব করিও না। আচ্ছা, এই যে দেখো এখানেও ভার্ব প্লাস আইএনজি, এটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। এখন দুটোটাতে জেরান প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার, তাহলে দুটোটা কোনটা জেরান কোনটা প্রেজেন্ট পার্টিসিপল, আমরা কাজটা ডিফারেন্সড। তাহলে যদি নাউনের কাজ করে, এই যে দেখো এই যে ইজ, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আগে কী হয়? সাবজেক্ট হয়। তাহলে সুইমিং এখানে সাবজেক্ট। তো তুমি শিখেছো পার্টস অফ স্পিচের মধ্যে সাবজেক্ট কী হয়? নাউন হয়। তাহলে বোঝা যাচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে যখন নাউনের কাজ করেছে, তাহলে আমি বলতে পারি এখানে সুইমিং হচ্ছে যে জেরান, খুব ইজিলি। তাহলে এটা একটু দেখি, স্লিপিং বেগার, ডো নট ডিস্টার্ব স্লিপিং বেগার, ঘুমন্ত ভিক্ষুকে ডিস্টার্ব করিও না, এটা স্লিপিং ডগ, যে কোনো কিছু দিতে পারি। এখন দেখো তো এই যে বেগার শব্দটা কি? নাউন। তাহলে কীরকম ভিক্ষুক? এটা কি ওয়াকিং মানে হাঁটতেছে এরকম ভিক্ষুক, রানিং ভিক্ষুক, নাকি দৌড়াচ্ছে এরকম ভিক্ষুক, নাকি ঘুমন্ত ভিক্ষুক? তাহলে স্লিপিং বেগার এটাকে মডিফাই করেছে। নাউনের আগের শব্দটা যদি মডিফাই করে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করায়, এটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। খুব সহজভাবে প্রথমেই তোমাকে দেখাইলাম যে তুমি আগে এই জিনিসটা যদি বুঝতে চাও, জাস্ট ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে জেরান নাকি না প্রেজেন্ট পার্টিসিপল, সেটা ডিপেন্ড করবে যে ফাংশনের উপরে। যদি নাউনের কাজ করে জেরান বলবো, অ্যাডজেক্টিভের কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এটা আরও অনেক ডিটেলস আলোচনা আসতেছে, সেটা আমরা পরে আসতেছি। তবে এখানে একটা জিনিস ফাইন্ড আউট করতে পারো তুমি, সেটা কি জানো? তোমাকে আমি পার্টস অফ স্পিচটা তোমাদের গ্রুপে ক্লাসে খুব ডিটেলস কেন পড়াইতাম, একটা স্টুডেন্ট, এটা আমি আরেকটু হাইলাইট করতেছি, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, পার্টস অফ স্পিচের ফরমেশন, নাউন থেকে কীভাবে অ্যাডজেক্টিভ, নাউন কীভাবে চিহ্নিত করবো, অ্যাডজেক্টিভ থেকে কীভাবে নাউন, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে, নাউন কোথায় কোথায় বসে, অর্থাৎ পার্টস অফ স্পিচের ডিটেলস, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন যদি বুঝো, তোমার আরও সম্পর্কে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। যেমন তুমি জেরান পার্টিসিপল আইডেন্টিফিকেশন করার জন্য কিছু নাই তো, জেরান মানে নাউন, প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন যেভাবে আইডেন্টিফাই করেছো জেরান সেভাবে আইডেন্টিফাই করবা, প্রেজেন্ট পার্টিসিপল যেভাবে আইডেন্টিফাই করেছো, অ্যাডজেক্টিভ যেভাবে আইডেন্টিফাই করেছে সেভাবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো না সাবজেক্ট কী হয়? নাউন হয়। তাহলে জেরান্ডও নাউন হয়েছে, সাবজেক্ট হয়েছে। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এই জন্য এটাও নাউনকে মডিফাই করেছে। একদম
অ্যাডজেক্টিভ নাউন জানা মানে জেরান পার্টিসিপল অনেক কিছু কিন্তু আইডেন্টিফাই করতে পারা। তাহলে এখান থেকে আমি কী কী ইঙ্গিত দিয়েছি, যেমন অর্থাৎ এখানে যদি আমি একটু রিপিট করি, জেরান কোথায় কোথায় বসে, একদম পার্টস অফ স্পিচের ক্লাসে ভেঙ্গে ভেঙ্গে দিয়েছি। নাউনের অবস্থান যেখানে সেখানে, জেরান যদি নাউন হয় তুমি দেখো নাউনের অবস্থান যেখানে যেখানে বসে, জেরান্ডও সেখানে সেখানে বসে। তাহলে বলো না, আমি যদি সংক্ষেপে একটু রিপিট করি, সাবজেক্টে যদি নাউন হয় জেরাউন্ডে নাউনে বসবে, সাবজেক্টে বসবে। অবজেক্টে যদি নাউন হয় জেরাউন্ডে নাউনে বসবে। প্রেপোজিশনের পরে যদি নাউন হয় তাহলে প্রেপোজিশনের পরে জেরান বসবে। কমপ্লিমেন্ট হিসেবে বিভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে যদি নাউন বসে তাহলে জেরান্ডও কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। একদম বলতে গেলে তাহলে নাউনের অবস্থানগুলোই হচ্ছে দ্য মেইন। ঠিক অনুরূপভাবে যদি আমি আবার যদি বলি প্রেজেন্ট পার্টিসিপলটা, দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা একটু বলি। প্রেজেন্ট পার্টিসিপল যদি তুমি ক্লিয়ার করতে চাও, অ্যাডজেক্টিভ যেখানে যেখানে বসে সেখানে সেখানে প্রেজেন্ট পার্টিসিপল বসবে। তাহলে একটু দেখি কি শিখাইছিলাম, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডজেক্টিভ মেইনলি হচ্ছে দে প্লাস নাউনকে মডিফাই করে নাউনের আগে বসবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে দে নাউনের আগে বসবে। এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় বলি, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, প্রেজেন্ট পার্টিসিপলও হচ্ছে যে নাউনকে মডিফাই করে। এই কথাটাই হচ্ছে যে অ্যাডজেক্টিভের যেখানে অবস্থান এক্স্যাক্টলি সেখানেই হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপলের অবস্থান। তাহলে এখান থেকে আমরা জাস্ট বুঝেছি প্রেজেন্ট পার্টিসিপল কোথায় বসবে, জেরান কোথায় বসবে, সেটা একদম নাউন এবং অ্যাডজেক্টিভ অনুসারে। আচ্ছা, এটা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে বেসিক। ঠিক অনুরূপভাবে ফার্স্ট পার্টিসিপলও হচ্ছে যে অ্যাডজেক্টিভের কাজ করে, পারফেক্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভের কাজ করে। একটু তোমাকে যদি এক্সাম্পলের মাধ্যমে যদি দেখাই তাহলে আরও যদি ক্লিয়ার করি, যেমন আমি যদি বলি সাপোজ এই যে ডেভেলপ কান্ট্রি, একদম সিম্পল। তাহলে দেখো এটা ভার্বের ফিফি ফর্ম। তাহলে ভার্বের ফিফি ফর্ম মানে কি, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। এখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে সেটা একটু প্রমাণ করি। এই যে দেখো পরবর্তীতে একটা নাউন আছে, নাউনের আগে আছে, নাউনকে মডিফাই করেছে কীরকম দেশ, ডেভেলপ দেশ, উন্নত রাষ্ট্র। তাহলে ভার্বের ফিফি ফর্ম নাউনকে মডিফাই করেছে। এখন আমি বলতে পারি এটা হচ্ছে যে ভার্বের ফিফি ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। ঠিক অনুরূপভাবে আবার যদি বলি সাপোজ মনে করো হেবিন, সাপোজ হেবিন স্টপড দ্য রেইন, মনে করো বৃষ্টি শেষ হওয়ার পরে, সাপোজ এই যে স্টপড, কি স্টপ হবে, রেইন স্টপ হবে। তাহলে পরবর্তীতে একটা নাউন ফ্রেজ বা নাউন আছে, নাউন ফ্রেজকে মডিফাই করেছে স্টপটা, শুধু স্টপ বললে ফার্স্ট পার্টিসিপল। এখন এর আগে যখন একটি হেবিন আছে তাহলে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলও যে প্রেজেন্ট পার্টিসিপল এবং ফার্স্ট পার্টিসিপলের মতো অ্যাডজেক্টিভের কাজ করে সেটার প্রমাণ দেখো, পরবর্তীতে নাউনকে মডিফাই করেছে। তাহলে আমরা এখন সিম্পলি বুঝলাম কিভাবে জেরান, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল আইডেন্টিফাই করব, একদম প্রাথমিক স্টেজ। এরপর আসি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা তো বলেছি। ইনফিনিটিভ দুই প্রকার। ইনফিনিটিভ তিনটা পার্টস অফ স্পিচের একসাথে কাজ করতে পারে। ইনফিনিটিভ নাউনের কাজ করতে পারে, ইনফিনিটিভ অ্যাডজেক্টিভের কাজ করতে পারে, ইনফিনিটিভ অ্যাডভার্বের কাজ করতে পারে। তার মানে এই নয় যে তিনটার কাজ একসাথে করবে, তিনটার কাজ একসাথে করবে না, মানে যে কোনো একটার কাজ করতে পারে। ইনফিনিটিভ যখন নাউনের কাজ করবে তখন এটাকে বলবা তুমি, নাউনের কাজ করলে এটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। আবার ইনফিনিটিভ যখন অ্যাডজেক্টিভের কাজ করে বা অ্যাডভার্বের কাজ করে তখন বলবা এটাকে বলা হয় কোয়ালিফাইং ইনফিনিটিভ, একদম বিষয়। তাহলে একটু আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি, ডিটেলস একটু বোঝার চেষ্টা করি। আমি যদি এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝাই, যেমন আমি যে বলেছি টু টেল লাই ইজ এ গ্রেট সিন, এটা একটা এক্সাম্পল।
কিছুক্ষণ আগে যেটা বলেছি আমি সুইমিংটা এটাকে ইনফিনিটিভে রূপান্তর করি, টু সুইম। দেখো প্রেজেন্ট এই জেরানটাকে ইনফিনিটিভে রূপান্তর করতে পারছি, এটাকে বলতে পারি ইজ এ গুড এক্সারসাইজ। আচ্ছা, এটা আবার যদি বলি আই ওয়ান্ট টু গো, এটা একটা। আবার যদি বলি উই রিড টু লার্ন। এখন দেখো ইনফিনিটিভ যখন আইডেন্টিফাই করতে যাবা, সিম্পল ইনফিনিটিভ হোক, কোয়ালিফাইড ইনফিনিটিভ হোক, প্রত্যেকটা টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা ইজিলি আইডেন্টিফাই করা হয়। এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ, এটাও ইনফিনিটিভ। মানে ইনফিনিটিভ আইডেন্টিফাই করার জন্য তোমাকে এক্সাম্পলগুলো জাস্ট একটা দিলেও হতো, কিন্তু দিলাম কেন? পরীক্ষার মধ্যে এভাবে প্রশ্ন করতে পারে কখন ইনফিনিটিভ কিসের কাজ করবে, এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি যদি বলি এই যে ইসটা হচ্ছে দ্য ফাইনাইট ভার্ব, একদম পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের মতো নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফিকেশন করবা ফাইনাইট ভার্ব, তাহলে ফাইনাইট ভার্বের আগে কী হয়? সাবজেক্ট হয়। টু টেল কোথায় আছে? সাবজেক্টে আছে। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা সিম্পল ইনফিনিটিভ, নাউনের কাজ করেছে। ঠিক অনুরূপভাবে টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এটাও দেখো সাবজেক্ট, এটাও সিম্পল ইনফিনিটিভ। আই ওয়ান্ট টু গো, সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে দ্য ভার্ব। তাহলে দেখো কি চাই, এই যে এটাকে কি দ্বারা স্পষ্ট করলে হচ্ছে, তাহলে দেখো এটা হচ্ছে যে টু গো, এটা হচ্ছে দ্য অবজেক্ট। অবজেক্ট কি হয়? নাউন হয়। তাহলে এটা যেহেতু অবজেক্ট, এটা নাউনের কাজ করে, তাহলে এটাও হচ্ছে যে এই ইনফিনিটিভটা নাউনের কাজ করেছে, সিম্পল ইনফিনিটিভ। এই তিনটাই হচ্ছে যে সিম্পল ইনফিনিটিভ, কেন? নাউনের কাজ করেছে। কিন্তু আবার যখন বলবো উই রিড টু লার্ন, আমরা শেখার জন্যই পড়ি, এই অংশটাকে যদি প্রশ্ন করো তুমি হোয়াই দ্বারা প্রশ্ন করলে হচ্ছে, তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করলে তো অবজেক্ট না, হোয়াই দ্বারা প্রশ্ন করলে কি হয়? অ্যাডভার্ব হয়। এখন এই ইনফিনিটিভটা অ্যাডভার্বের কাজ করেছে, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে একটা কোয়ালিফাইং ইনফিনিটিভ। তাহলে এখন একদম বেসিক্যালি জাস্ট তোমাকে শুধু ইনিশিয়াল স্টেজটা বুঝাইলাম, প্রত্যেকটা নন ফাইনাইট ভার্ব কি এক্সাম্পলের মাধ্যমে কীভাবে আইডেন্টিফাই করবা খুব সহজভাবে। আমরা এক্সেপশনালের দিকে এখনও যাই নাই, অ্যাপ্রোচ করি নাই, সেই জিনিসটাই হচ্ছে আমি দেখলাম। এখানে এতটুকু পর্যন্ত ছড়বো না, বুঝেছো কিনা বলো? প্রশ্ন থাকলে করো আমাকে। জি স্যার, বুঝতে পারছি। একদম আইডেন্টিফাই করতে পারবে তো? জি স্যার। এখন হচ্ছে আমরা স্ট্রেট প্রত্যেকটার কাজ একটু দেখব, কখন কিসের কাজ করে। এখন কখন তুমি এখানে একটা বিষয়, কখন নন ফাইনাইট ভার্ব আবার কখন মেইন ভার্ব। নন ফাইনাইট ভার্বকে শুধু ভার্ব প্লাস আইএনজি দেখা মাত্র তুমি জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারবে না, প্রথমে স্টেজে দেখবো। এখন মেইন ভার্ব কখনো কিন্তু প্রথমে তোমাকে মনে রাখতে হবে। এখন সেকেন্ড স্টেপস আসতেছি আমরা, বেসিক স্টেপসটা শেষ করেছি, সেকেন্ড স্টেপস থেকে আমরা জানবো যে অনেক সময় ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ফিফি ফ্রম থাকলে বলবো না যে এই যে এটা নন ফাইনাইট ভার্ব, তার মানে মেইন ভার্ব কখনো কিন্তু নন ফাইনাইট ভার্ব হবে না। মেইন ভার্ব নন ফাইনাইট ভার্ব হবে না, এটা মাথায় রাখতে হবে। সেটা একটু দেখি, নন ফাইনাইট ভার্ব হবে না। সাপোজ সুইমিং দিয়ে তোমাকে দেখিয়েছি, সুইমিং কি হচ্ছে? সুইমিং হচ্ছে একটা জেরান হচ্ছে, সাপোজ। ঠিক সেম এখানে এক্সাম্পলটা এখানেই দেখাই। এখন আমি যদি এটাকে এভাবে লিখি, আই এম সুইমিং, আমি সাঁতার কাটতেছি, ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতেছি। আচ্ছা, এখন এটা ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে এই নয় যে তুমি এটা জেরান প্রেজেন্ট পার্টিসিপল কিছু বলতে পারবে না। কেন? কারণ সুইমিং এখানে মেইন ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলিয়ারি ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে এটাকে তোমাকে যদি প্রশ্ন করা এটা কি জেরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল নাকি মেইন ভার্ব, তাহলে অপশন হবে যে এটা মেইন ভার্ব। কিন্তু এখানে কেন এটা নন ফাইনাইট ভার্ব হয়েছে? কারণ ইজ এখানে মেইন ভার্ব, যেহেতু একটা বাক্যের মধ্যে মেইন ভার্ব হয়ে গিয়েছে, তাহলে এখানে মেইন ভার্বটাই ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্বের কোনো প্রয়োজন নাই। তাহলে আমি বলতেই পারি যেহেতু ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে, এখানে কিন্তু এটা সুইমিং এটা নন ফাইনাইট ভার্ব বলতেই পারি। ঠিক অনুরূপভাবে এখানে কিন্তু প্রত্যেকটা অক্সিলিয়ারি ভার্বের পরে অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব মিলে ভার্বাল ফ্রেজ হয়।
অর্থাৎ মেইন ভার্বটা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে, এই দুটোটা মিলে কিন্তু ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। তাহলে ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব হয়? কখনো হয় না, কারণ একটা বাক্যের মধ্যে তো ফাইনাইট ভার্ব লাগবে। এখানে তো ফাইনাইট ভার্ব সুইমিং নিজেই ফাইনাইট ভার্ব, এই জন্য তুমি এটাকে জেরান্ডও বলতে পারবে না, এটাকে প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারবে না। আরও একটা এক্সাম্পল দেখো, কিছুক্ষণ আগে আমি তোমাকে দেখিয়েছি এখানে একটা এক্সাম্পল, সেটা কি দেখিয়েছি? ডেভেলপ দিয়ে দেখিয়েছি। এই যে এখানে একটা ডেভেলপ দিয়ে দেখিয়েছি, যেমন ডেভেলপ কান্ট্রি, এটা ফার্স্ট পার্টিসিপল বলেছি তোমাকে। সাপোজ মনে করো এটা দুইটা এক্সাম্পল দিচ্ছি। আমি যদি বলি কানাডা ইজ এ ডেভেলপ কান্ট্রি, খেয়াল করবা কানাডা হচ্ছে একটু উন্নত রাষ্ট্র। আবার এটাকে আবার লিখেছি, হ্যাঁ এটাকে আবার লিখতেছি চায়না হ্যাজ ডেভেলপড। আচ্ছা, চায়না উন্নতি করেছে, চায়নাকেও উন্নত রাষ্ট্র বলি না, উন্নত করেছে বলেছি। একদম সেম দেখো, কোন জায়গায় ফার্স্ট পার্টিসিপল বলবা? এখানেই ফার্স্ট পার্টিসিপল বলবো, কিন্তু এখানে কিন্তু আমি ফার্স্ট পার্টিসিপল বলবো, কিন্তু এখানে নন ফাইনাইট বলতে পারবো না। হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, ডেভেলপ এখানে হচ্ছে দ্য মেইন ভার্ব, অপরপক্ষে এখানে ইজ নিজেই মেইন ভার্ব। মেইন ভার্ব যেটা সেটাই ফাইনাইট ভার্ব, তাহলে অলরেডি এখানে ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে। আর ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্স আর ফাইনাইট ভার্ব হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে বলতেই পারেন নিঃসন্দেহে এটা হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব। হ্যাজ যেহেতু এটা নিজেই অক্সিলিয়ারি ভার্ব, এটার পর একটা মেইন ভার্ব থাকতেই হবে, মেইন ভার্বটা ফাইনাইট ভার্ব হয়, তাহলে এটা ফাইনাইট ভার্ব হিসেবে বাক্যের মধ্যে লাগবে, বাক্যটাকে যথার্থ হওয়ার জন্য প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা মেইন ভার্ব যেহেতু এটা ফাইনাইট ভার্ব হিসেবে এসে গেছে, তাহলে এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হওয়া সত্ত্বেও আমি বলতে পারবো না যেটা হচ্ছে দ্য ফার্স্ট পার্টি নন ফাইনাইট ভার্ব, এটা বলা যাবে না। অর্থাৎ একদম এক কথা যদি বলি, নন ফার্স্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, জেরান বলার আগে এটা মেইন ভার্ব হচ্ছে কিনে দেখবা। যদি মেইন ভার্ব হয় এগুলাকে জেরান, প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল বলা যাবে না। তাহলে সেকেন্ড স্টেপটাকে বুঝছো তুমি? আমার মাথায় এটা মাথায় ঢুকেছে? জি স্যার। একদম। তাহলে আমরা একদম যে আইডেন্টিফিকেশনের কৌশলগুলোতে দেখব, অ্যাডভান্সের দিকে যাব পরীক্ষার মধ্যে। এই স্টেপসে আমরা দেখব ইউজেসগুলা, কীভাবে আমরা এগুলো ইউজ করব পরীক্ষায়। আইডেন্টিফিকেশনটা একটা ফোর্থ স্টেপসে দেখব। এটা মনে করিও না যে শুধু নন ফাইনাইট ভার্বের জেরাম পার্টিসিপাল আইডেন্টিফিকেশন মানে করার। আমি যখন একটা গ্রামার টপিক পড়াই এটার সাথে একদম রিটেন রিলেটেড, রাইটিং রিলেটেড, তুমি বাক্যটা গঠন করতে পারো মতো, মানে সামগ্রিক যত ধরনের বিষয় ইনক্লুডেড আছে সব কিছু একসাথে শেষ করে দিব। প্রথমে আসি, কখন জিরান পার্টিসিপল ইউজ করবা, কিছু বেসিক দিই। জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল কবে ইউজ করবা, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজিটা কখন কখন তুমি ইউজ করবা, এই জিনিসটা বাক্যর মধ্যে গঠন করতে। হ্যাঁ, এটা কখন ইউজ করবা। এক নাম্বার, প্রথমে যেটা কন্টিনিউয়াস টেন্স অনুসারে, টেন্সের মতো কোনো একটি কাজ যখন চলমান বোঝাচ্ছে তুমি ধরে নিবে ওখানে হচ্ছে একটা ভার্ব প্লাস আইএনজি হবে যে কোনো জায়গায়। যেমন আমি যদি বলি সাপোজ, আচ্ছা আমি দেখেছি, আই হ্যাভ সিন, তুমি কি দেখেছো? বলতে পারো তুমি একটা রানিং ডগকে দেখেছো, মানে এমন একটা ডগকে দেখেছো যে ডগটা হচ্ছে দেখি এই দৌড়াচ্ছে। তাহলে এই যে নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করেছি, এটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি কেন করেছি? কারণ ডগটা হচ্ছে তো মানে চলন্ত অবস্থা বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি ভার্ব প্লাস আইএনজি করেছি। 2 নাম্বারটা দেখো, সব সময় এটা সবচেয়ে বেশি এই কথাটা ট্রান্সলেশনের জন্য কাজে লাগবে। ক্রিয়ার ডাবল মানে ক্রিয়ার দ্বিত, বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় ক্রিয়ার দ্বিত। দ্বিত মানে কি? অর্থাৎ একটা ক্রিয়াকে ডবল প্রকাশ করবা, করতে করতে, যাইতে যাইতে, খাইতে খাইতে, নাচতে নাচতে, লিখতে লিখতে, পড়তে পড়তে,
এরকম যখন ট্রান্সলেশন করলে এটা বেশি কাজে লাগে, তখন কিন্তু ভার্ব প্লাস আইএনজি হবে। যেমন আমি একটা ট্রান্সলেশন যদি করি, আমি টেলিভিশন দেখতে দেখতে খাচ্ছি, বা টেলিভিশন দেখতে দেখতে আমি ভাত খাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তাহলে দেখো তো কথাটা এইভাবে না, আই ইট রাইস ওয়াচিং টেলিভিশনস। এই যে দেখো, এটাকে যদি ট্রান্সলেশন করো তুমি, টেলিভিশন দেখতে দেখতে আমি ভাত খাই, তাহলে দেখো দেখতে দেখতে ডবল ক্রিয়া প্রকাশ পাচ্ছে। যেখানে ক্রিয়ার ডবল হবে, ক্রিয়ার দিতে হবে। আমার শিটের মধ্যে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি, প্রত্যেকটা জিনিস যেটা পরীক্ষার জন্য প্রয়োজন সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছি। এই যে দেখো, ক্রিয়ার দিতে প্রকাশ করতেও ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। মানে ভার্ব প্লাস আইএনজি কোথায় কোথায় ইউজ করবা এই জিনিসগুলো দেখাচ্ছি। বেসিক্যালি প্রেজেন্ট পার্টিসিপল আলাদা করে কোথায় ডিফারেন্টলি ইউজ করবে সেটা না, শুধু ভার্ব প্লাস আইএনজি কোথায় ইউজ করবা আর কোথায় ইউজ করবা। এই রুলটা খুব গুরুত্বপূর্ণ। টু ছাড়া, মনে রাখবা, টু ছাড়া বাকি যত ধরনের প্রেপোজিশন আছে, যেমন বাই, এটা রুলটা হচ্ছে নিউজ পেপার অ্যানালাইসিস যে আমি কোর্সে করাই, এবং যখন একটা রিডিং করো প্রত্যেকটা জায়গায় দেখবা প্রায় প্রত্যেকটা সেন্টেন্স এরকম থাকে, বাই, অফ, ওয়াইল, উইদাউট, ঠিক আছে, ইনটু, বিফোর, অর্থাৎ সবগুলো লিখতেছি না। টু ছাড়া যত ধরনের প্রেপোজিশন আছে প্রত্যেকটা প্রেপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি, প্রত্যেকটা প্রেপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি। টু ছাড়া মনে করো একটা গ্যাপ দিয়েছে, সেন্টেন্স কারেকশনে দিয়েছে, রাইট ফর্ম ভার্ব থেকে একটা প্রশ্ন করে অনেক সময়। তুমি যখন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো দেখো তখন ওখানে দেখবা, মনে করো এই গ্যাপটার মধ্যে ভার্বের কনফার্ম হবে, কিন্তু আগে আছে কি প্রেপোজিশন অফ, তাহলে তুমি নিশ্চিত বুঝে নিবা যে এখানে ভার্ব প্লাস আইএনজি হবে, কারণ টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি একটা এক্সাম্পল লিখি। আমি যদি বলি উই ক্যান এনরিচ আওয়ার নলেজ, একটু মনোযোগ সহকারে শোনো, আমার এই ক্লাসটা করলে একদম নন ফাইনাইট ভার্ব আর কোনো সমস্যা হবে না। এনরিচ আওয়ার নলেজ বাই, আমি বলতে পারি না যে বাই রিড, বলতে পারবো না, বাই রিডিং বুক, বই পড়ার মাধ্যমে আমি আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি। তাহলে দেখো বাই আছে, টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। এখন তিনটা দেখেছি আমরা, সলমান বোঝালে আইএনজি, ক্রিয়ার দিতে বোঝালে আইএনজি, টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পরে। এখন আবার আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে টু এর পরে তো মূল ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু ফ্রেজগত টু এর পরে এমন কিছু টু আছে ফ্রেজগত, মানে টুটা তুমি আনতেছো না, এটা ফ্রেজের পরে অটোমেটিকলি আসে। ফ্রেজগত টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। এরকম এখানে প্রত্যেকটা রুলসই হচ্ছে, এখানে অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্বের রুলসও ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে দেখো কি কি, যেমন বি ইউজ টু, বি মানে অ্যামিজার ওয়াজ ওয়ার, বি ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি, গেট ইউজ টুর পরে ভার্ব প্লাস আইএনজি, এরপর হচ্ছে উইথ এ বিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি, উইথ এ বিউ টু, এরপর হচ্ছে যে লুক ফরওয়ার্ড টু ফর ভার্ব প্লাস আইএনজি, লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে যে প্রতীক্ষায় থাকা, অপেক্ষায় থাকা, উইথ এ বি টু মানে উদ্দেশ্য, ভার্ব প্লাস আইএনজি। এরকম মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগত, যেমন কমিটেড টু, কমিটের পর অটোমেটিকলি টু হয়, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এই টু অর্থাৎ টুটা যখন তুমি নিচ থেকেই আনবা সেটা ইনফিনিটিভ, যখন টুটা যখন তুমি নিচ থেকে না আনে এমনিই থাকবে তখন ভার্ব প্লাস আইএনজি, সেটা একদম স্পষ্ট। কিছুক্ষণ আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, এই যে দেখো যে আমি যদি বলি উই ইট টু লাইফ, আমরা কেন খাই, আমরা বাঁচার জন্য খাই, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ, কারণ ইটের পরে টু বসে না, এটা ফাইনাইট ভার্ব বিদায় এটাকে নন ফাইনাইট ভার্ব গঠন করার জন্য জাস্ট তুমি নিচ থেকেই আনছো, এই জন্য টু এর পরে ভার্বের বেস ফর্ম। এখন এটাকে যদি তুমি এভাবে লিখো, দেখো সেন্টেন্সটা যদি এভাবে লিখো, উই ইট উইথ এ বিউ টু, উইথ এ বিউ টু, উইথ এ বিউ টু লিভ ইন বলতে হবে। এখন কিন্তু লিভ বলা যাবে না, কারণ
এখানে টুটা তুমি নিচ থেকে আনতেছো না, টুটা হচ্ছে যে ফ্রেজটার ভিতরেও তো টু আছে, টুটা তো সহজাত ফ্রেজগত টুটা তো তুমি নিজেই আনছো না, এমনিই আছে। তাহলে এমনি থাকলে কি ইনফিনিটিভ? ইনফিনিটিভ মানে কি? টু এনে ভার্বের বেস ফর্ম, তো টুটা তো তুমি আনছো না, এটা এক্সট্রা সহজাতভাবে আছে এই জন্য ভার্ব প্লাস আইএনজি। তাহলে লজিকটা আশা করে বুঝতে পেরেছ। অর্থাৎ টুটা যখন ইনফিনিটিভ গঠন করার জন্য টু এর পরে ভার্ব প্লাস আইএনজি কেন হয়? টুটা হচ্ছে যে ইনফিনিটিভের না, টুটা এখানে সরাসরি আছে, এই জন্য এটা ইনফিনিটিভের অধীনে পড়ে না টু থাকা সত্ত্বেও। তাই এই ফ্রেজগুলোর পরে, যে কোনো ফ্রেজের পরে ফ্রেজগত টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এই শুধু এই কথাগুলো মনে রাখলে কোথায় আইএনজি হবে তুমি মোটামুটি হচ্ছে যে বুঝতে পারবা। আচ্ছা, এরপর আসি ফার্স্ট পার্টিসিপল কোথায় ইউজ করবা। ফার্স্ট পার্টিসিপল ভার্বের ফিফি ফর্ম কোথায় ইউজ করবা? প্রথমে আমি আসি। মনে করো এখানে দেখিয়েছি যে চলমান বোঝাতে কাজটি চলতেছে এখনো, সেক্ষেত্রে তুমি জেরান বা প্রেজেন্ট পার্টিসিপল বা প্লাস আইএনজি ইউজ করবা। ফার্স্ট পার্টিসিপল কবে ইউজ করবা? চলমান নয়, অর্থাৎ হয়ে গিয়েছে, কাজটি হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। নন ফাইনাইট ভার্ব দ্বারা যখন এরকম বোঝাবে তখন বুঝবে যে এটা হচ্ছে দা কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি যদি বলি, এখানে একটা এক্সাম্পল লিখতেছি, আই হ্যাভ নোটিস। মনে করো আমি লক্ষ্য করেছি, খেয়াল করো, আমি লক্ষ্য করেছি দ্য কমপ্লিটেড প্রজেক্ট। মনে করো ওই যে তোমাকে দেখাচ্ছি দি ফাইনাইট ভার্বের পর আরেকটা নন ফাইনাইট ভার্ব হয়, তো নন ফাইনাইট ভার্ব ভার্ব প্লাস আইএনজি হয়, নন ফাইনাইট ভার্বের ফিফি ফর্ম হয়। তো নন ফাইনাইট এটা একটা নন ফাইনাইট ভার্ব। এখন এটা কেন আইএনজি দিলাম না? তুমি দেখো, আমি যে লক্ষ্য করেছি সম্পূর্ণকৃত প্রকল্পটি, তো প্রকল্পটি কি চলমান আছে? নাই তো। আমি কোন ধরনের প্রকল্প মানে লক্ষ্য করেছি? যে প্রকল্পটি শেষ হয়ে গিয়েছে। তাই এখানে ভার্ব প্লাস আইএনজি দিলে ভুল হবে, দ্য কমপ্লিটিং প্রজেক্ট, এটা হবে না, এটা তো শেষ হয়ে গিয়েছে। তাহলে এটার জন্য ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব যখন হয়ে যাবে, তাহলে নিঃসন্দেহে তোমাকে আরেকটা ভার্ব যদি আসে সেটা নন ফাইনাইট ভার্ব ইউজ করবা। কবে আইএনজি করবা, কবে ভার্বের ফিফি ফর্ম করবা। খুব সিম্পল বিষয়। ওই নন ফাইনাইট ভার্বটা যদি চলমানের মধ্যে থাকে আইএনজি করবা নিশ্চিত, যদি ফিফি ফর্ম থাকে, কাজটি হয়ে গিয়েছে এরকম বোঝালে ফিফি ফর্ম করবা। তবে কিছু সুনির্দিষ্ট ভার্বের আইএনজি হয়, কিছু সুনির্দিষ্ট ভার্বের পরে ফিফি ফর্ম হয়, এরকম কিছু আমি আমার পিডিএফের মধ্যে কিন্তু নির্দিষ্ট কিছু ক্লিপস্টফেল থেকে কিছু নোট করে দিয়েছি, এগুলো একটু পড়ে নেবা। এরপর আসি 2 নাম্বার ফেসিভ সেন্টেন্সে। এটা একদম তুমি নিজে জানো, ফেসিভ ভয়েসের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আনা হয়। ফেসিভ ভয়েস কী করা হয়? অবজেক্টকে সাবজেক্ট করা হয় প্রথমে, তারপরে একটা অক্সিলিয়ারি ভার্ব আনা হয়, তারপরে পরবর্তী ভার্বটা ফিফি ফর্ম করা হয়। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে প্যাসিভ ভয়েস অক্সিলিয়ারি ভার্বের পরে ভার্বে ফিফি ফর্ম হয়। এই ফার্স্ট পার্টিসিপল ফর্ম কীভাবে ইউজ করবা, এটাই হচ্ছে যে মেইন স্টেপস। একটা কাজ তুমি করে ফেলেছ, হয়ে গিয়েছে এরকম বোঝাতে হচ্ছে যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবা। তবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম আরও কোথায় ইউজ হয়, খুব একদম গতকাল যে ক্লাসের মধ্যে যে আমি কিছু গুরুত্বপূর্ণ নোট দিয়েছিলাম, এই যে ইজি তুমি দেখো, যেমন বি এর পরে ফিফি ফর্ম হয়, বিনের পরে ফিফি ফর্ম হয়, বিনের পরে ফিফি ফর্ম হয়, টু হ্যাভ ভার্বের পরে ফিফি ফর্ম হয়, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তার মানে এই যে বি, বিন, বিন, টু হ্যাভ ভার্ব এগুলোর পরে ফিফি ফর্ম হয়। এটা তোমাকে গতকালও দেখিয়েছি। তাহলে তুমি এখন ভার্ব প্লাস আইএনজি কখন ইউজ করবা নন ফাইনাইট ভার্ব হিসেবে? ফিফি ফর্ম কবে ইউজ করবা নন ফাইনাইট ভার্ব হিসেবেই। ইউজ করার প্রসেসটা, বাক্য গঠন করার ক্ষেত্রে কখন কোন ফর্মটা ইউজ করবা। এখন দেখবো ইনফিনিটিভটা, তোমাকে একদম খুব ইজিলি বলতেছি। ইনফিনিটিভ ভার্বের ইনফিনিটিভ ইউজ করার জন্য শুধু এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ
যেটা দ্বারা উদ্দেশ্য বোঝাবে। কথায় উদ্দেশ্য বোঝালে বেশিরভাগ ক্ষেত্রে, যদি আরও ওগুলো অনেকগুলো আছে, কারণ, ফলাফল, শর্ত, বেসিক্যালি ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য বোঝাবে। যেমন দেখো না, এই যে ইনফিনিটিভ দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে কিনা দেখো, এটা ইনফিনিটিভ কেন হয়েছে? উই ইট টু লাইভ, আমরা বাঁচি কেন? আমরা খাওয়ার জন্য মানে বাঁচার জন্য তো খাই। কেন খাই? বাঁচার জন্য। তাহলে এটা একটা উদ্দেশ্য, এই খাওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। এরপর আরেকটা সেন্টেন্স লিখেছি, এই যে যেমন দেখো, উই রিড টু লার্ন, কেন পড়ো তুমি? শেখার জন্য তো পড়ো। তাহলে দেখো এটাও একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। তো এরকম উদ্দেশ্য বোঝালে শেখানো হচ্ছে দিকে ইনফিনিটিভ হবে। তাহলে আমরা 3টা স্টেপ শেষ করেছি। নন ফাইনাইট ভার্বের স্ট্রাকচারগুলা, নন ফাইনাইট ভার্ব কীভাবে বেসিক্যালি আইডেন্টিফাই করবা। এরপর হচ্ছে যে দ্বিতীয় স্টেপসে দেখেছি নন ফাইনাইট ভার্ব কখনো, যে মেইন ভার্ব কখনো নন ফাইনাইট ভার্ব হবে না। আবার নন ফাইনাইট ভার্বগুলো কীভাবে ইউজ করবা। এখন এর স্টেপসটি হচ্ছে যে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জারান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, মানে খুব দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবা। বার প্লাস আইনজি, এই যে যেমন আমি বলেছি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, একটু লক্ষ্য করো এই পার্টটা। নাউনের আগে অ্যাডজেক্টিভ পয়, সেভাবে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন। তার মানে নাউনের আগে যদি বার প্লাস আইনজি থাকে সেটা নিঃসন্দেহে তুমি এভাবে যদি স্ট্রাকচারে প্রেজেন্ট পার্টিসিপল বলে দিবা। কিন্তু অনেক সময় নাউনের আগে বার প্লাস আইনজি থাকা সত্ত্বেও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে না। একটা প্রশ্ন হতে পারে, তাহলে কি নাউনের আগে তো অ্যাডজেক্টিভ পয়, প্রেজেন্ট পার্টিসিপল যদি অ্যাডজেক্টিভ পয় এখানে কেন হচ্ছে না? কারণ মডিফাই করতে হবে, প্রসেস করতে হবে। প্রসেস মানে কি? মডিফাই করা। শুধু থাকলে হবে না, যদি মডিফাই যদি না করে, প্রসেস যদি না করে, তাহলে কিন্তু বার প্লাস আইনজি থাকলেও এটা কিন্তু তুমি বলতে পারবে না যে এটা হচ্ছে কি এই প্রেজেন্ট পার্টিসিপল। খুব সিম্পলি একটা এক্সাম্পল দিই, আরও অনেকগুলো এক্সাম্পল দিব তোমাকে আমি। যেমন আমি এখানে একটা আমার শিটের মধ্যে আমি দেখিয়েছি, 2টা এক্সাম্পল লিখতেছি। রিডিং রুম, আবার যদি বলি রিডিং বুক, তুমি দেখো একদম। এখন এই যে এটার পরেও নাউন আছে, এটার পরেও কিন্তু নাউন আছে। এখন সেই হিসেবে আমরা দুটোটা বলতে পারি যে দুটোটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ পয়, অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু বাস্তবে এখানে রিডিংটা হচ্ছে যে এখানের জন্য প্রেজেন্ট পার্টিসিপল, খেয়াল করো। কিন্তু রিডিং বুক এখানে কিন্তু এটা কিন্তু জেরান। এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা কীভাবে জানবো? খুব অসাধারণ একটা টেকনিক। প্রথমে আমরা দেখি প্রসেসটা। যেমন দেখো, রুম কিন্তু অনেক রকম আছে, বেডরুম, ড্রয়িং রুম, ঠিক আছে। এরপরও হচ্ছে আমাদের স্লিপিং রুম বলতে পারি, রিডিং রুম আলাদা থাকতে পারে, কিসিং রুম। তাহলে রিডিংটা অ্যাকচুয়ালি রুম নির্দিষ্ট করেছে, রুমকে প্রসেস করেছে। প্রসেস মানে এটা ইউজ করার কারণে এটা কোন ধরনের মানে একটা কাজের একটা প্রসেস, প্রক্রিয়াকরণ বোঝাবে। তাহলে বোঝা যাচ্ছে যে রিডিং রুমকে নির্দিষ্ট করেছে বিধে মডিফাই করছে, তাই এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। অপরদিকে দেখো না, রিডিং বুক আমি যদি এরকম বলি, সাপোজ এই যে দেখো রিডিং ম্যান, পড়ন্ত মানুষ, খুব বেশি পড়ে। এখন দেখো এখানে বই কিন্তু নিজে নিজে পড়তে পারে না, রিডিং এখানে বইকে মডিফাই করে নাই। কিন্তু অপরপক্ষে রিডিং ম্যান, রিডিং পার্সন, রিডিং বয়, রিডিং স্টুডেন্ট, রিডিং গার্লস, কিন্তু মানুষ পড়তে পারো তো, তাহলে এখানে কিন্তু মডিফাই করেছে। একদম সহজ করে যদি তোমাকে বলি, তাহলে এটা মডিফাই করেছে বিদায় ম্যান কিন্তু এখানে রিডিং ম্যানকে মডিফাই করেছে। মানুষ পড়ে তো, যে মানুষ বেশি পড়াশোনা করে, তাহলে এখন আমি বলতে পারি এটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এখানে রিডিং বুক, বই মানুষে পড়ে, যে বই নিজে নিজে পড়তে পারে না,
এখানে কিন্তু মডিফাই করে নেই, এই জন্য এখানে রিডিংটা হচ্ছে যে জেরান, এখানে রিডিংটা হচ্ছে যে জিরান। অর্থাৎ প্রথম যে কৌশল জেরান পার্টিসিপলের মধ্যে কনফিউশন দূর করার জন্য নাম্বার 1 পয়েন্ট মডিফাই বা প্রসেস করতেছে কিনা দেখবা। শুধু আগে দেখলেই প্রেজেন্ট পার্টিসিপল বলে দিবে না, প্রসেস করতে হবে। আরেকটা কৌশল শিখিয়ে দিচ্ছি তোমাকে। যেমন দেখো, তুমি এটাকে সেন্টেন্সে রূপান্তর করবা। ভার্বের আগে যখন আইনজি থাকবে জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এই কৌশলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অনেক কার্যকরী। এখন তুমি কনফিউজ আসছো, মডিফাই করতেছে প্রসেস করতেছে সেটাও বুঝতেছো না, তুমি এটাকে সেন্টেন্সে রূপান্তর করবা। কিভাবে? পরবর্তী যেটা নাউন থাকবে সেটাকে সাবজেক্ট রূপান্তর করবা। তাহলে বুক, এই যে দেখো বুক, এখানেও এটাকে করি ম্যান, সাবজেক্ট রূপান্তর করি। একটা অক্সিলিয়ারি ভার্ব ইজ আনবা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করবা ইজ। পরবর্তী এখানে যেটা প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান বলেছি সেটাকে মেইন ভার্ব হিসেবে ধরো, রিডিং, এখানেও ধরো রিডিং। তাহলে তুমি দেখো তো, বুক ইজ রিডিং, বই কখনো নিজে নিজে পড়তে পারে? কখনো না। এটা বাক্যটার অর্থ হারাচ্ছে, এটা গঠন সম্ভব নয়। অপরপক্ষে দেখো তো ম্যান ইজ রিডিং, হ্যাঁ মানুষ পড়তে পারে তো, তাহলে এই বাক্যটা কিন্তু কারেক্ট হয়েছে। এরকম ভার্ব প্লাস আইএনজি থাকলে সেন্টেন্সে রূপান্তর করা সম্ভব হলে বুঝবা এটা প্রেজেন্ট পার্টিসিপল। সেন্টেন্সে রূপান্তর করা সম্ভব না হলে সেটা অবশ্যই অবশ্যই যেটা জেরান হবে, মডিফাই না করলে। আর একটা দেখো, যেমন আমি যদি বলি রান ইন বাস, চলন্ত গাড়ি, এখন আমি যদি বলি এটা তো ভার্ব প্লাস আইএনজি আছে, দুইটা আমি যে দুইটা, তাহলে 2 নম্বর কৌশলে কি শিখেছি? সেন্টেন্সে রূপান্তর করা গেলে, সেন্টেন্সে কনভার্ট করা গেলে বুঝবে যে সেটাও প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বোঝা যাচ্ছে যে ঠিক বিপরীতভাবে, মডিফাই না করলে জিরান, কনভার্ট করা না গেলে হচ্ছে যে জিরান। তাহলে এটা দেখো রান ইন বাস, এখন আমি ভার্বের আগে আছে, আমি হুট করে ধরে নিলাম যে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটু এভাবে পরীক্ষা করি তো, এই দেখো বাস ইজ রানিং, বাসকে হ্যাঁ এটা সত্য হচ্ছে তো, বাস দৌড়তেছে, বাস চলমান আছে, তাহলে এটা করা গিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সেন্টেন্সে কনভার্ট করা মানে কি, প্রসেস করা গিয়েছে। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে একটা কি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক অনুরূপভাবে আবার দেখো, আমি যদি বলি মিউইন, মিউইন খ্যাট মানে কি, মিও মিও করা হচ্ছে যে বিড়াল, তাহলে এটাও কিন্তু দেখো আমি যদি বলি খ্যাট, এই যে দেখো খ্যাট ইজ মিউইন হচ্ছে তো, তাহলে এটাও হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। তুমি কি ছোটো বোন একদম ভালো করে বুঝেছ এই প্রেজেন্ট পার্টিসিপল? বুঝছো? জি স্যার। একদম মাথায় ঢুকেছে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আমি এই জিনিসটা হচ্ছে যে এইভাবে যদি তুমি বুঝো আর সমস্যা হবে না।